দিল্লিতে একই বাড়িতে ১২-১১ জনের মৃত্যু। নজিরবিহীন এই ঘটনা দেশ জুড়ে শোরগোল ফেলে দিয়েছে। রবিবার সকালে প্রতিবেশীর বাড়িতে ঢুকে দেখেন একই পরিবারে ১০ জনের দেহ ঝুলছে। একজনের দেহ মাটিতে পড়ে। এটা কি আত্মহত্যা নাকি খুন? তৈরি হয়েছে রহস্য। তবে পুলিশ খুনের মামলাই দায়ের করেছে। আর কটা মাস পরেই বাড়িতে মেয়ের বিয়ে। মনে মনে বাজছিল সানায়ের সুর। আত্মীয়রা ছিলেন আমন্ত্রণ পত্র পাওয়ার অপেক্ষায়, কিন্তু তার আগেই এলো দুঃসংবাদ, যা কেউ দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেনি। দিল্লিতে একই ঘরে একই পরিবারের ১১ জন সদস্যের সকলের মৃত্যু। কিন্তু কিভাবে? এটা কি আত্মহত্যা না খুন? তৈরি হয়েছে রহস্য। একসাথে ১১ জনের আত্মহত্যা বা খুন, এটা খুবই বিরল। বিশেষ করে একই পরিবারে অনেক সময় হয়, একটি পরিবারের মধ্যে খুব নিজস্ব বাইন্ডিং অনেক স্ট্রং থাকে, তাতে যে কোনো একজন লোক হয়তো মানসিক অবসাদে ভুগছে, আর তার মনের মধ্যে একটা প্ল্যান আসে যে আমরা সকলে একসাথে মরে যাওয়া ভালো। সে হয়তো বাড়ির প্রত্যেককে এটা কনভিন্স করতে চায়। এমন হয় যে তখন হয়তো দেখা গেল অন্যরা সব রাজি হয়নি, তখন তিনি কোনো মতে এদের কোনো ওষুধ খাইয়ে বা কিছু করে বেহুশ করে দেওয়ার পরে, প্রত্যেককে হত্যা করার পরে নিজে আত্মহত্যা করেছেন। উত্তর দিল্লির বুরারিতে দীর্ঘ ২৫ বছর ধরে থাকে ভাটিয়া পরিবার। দিল্লিতে বাড়ির দোতলায় থাকতেন, একতলায় ছিল তাদের দোকান। স্থানীয়দের দাবি, প্রতিদিন ভোরে দোকান খোলা হতো, কিন্তু রবিবার তা না হওয়ায় প্রতিবেশীদের একজন বাড়িতে খোঁজ নিতে যান। মূল দরজা ও ঘরের দরজা দুটোই খোলা ছিল। বাড়ির ভেতর ঢুকে আঁতকে ওঠেন প্রতিবেশী। দেখেন দোতলায় বাড়ির চাতালে ১০ জনের দেহ ঝুলছে, আর পাশের ঘরে পড়ে রয়েছে ভাটিয়া পরিবারের সবথেকে বয়স্ক সদস্য, বছর ৭৫-এর মহিলা নারায়ণ ভাটিয়ার দেহ। প্রত্যেকেরই হাত ও চোখ বাঁধা ছিল, মুখে ছিল লিউকোপ্লাস্ট সাঁটা। हम लोगों का पैसा है, सुबह दुकान खुल जाती है 6-6:30 बजे। सुबह पता लगा है कि सारे आदमियों ने फांसी लगा ली है। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, এই পরিবারের একজন সদস্য বাকি সকলকে খুন করে আত্মহত্যা করে থাকতে পারেন। সেক্ষেত্রে রাতের খাবারে কি কিছু মেশানো হয়? কারণ একজনের পক্ষে এতজনকে খুন করা সম্ভব নয়। উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোটও, কিন্তু পরিবারের সদস্যদের কেন খুন? বাড়ি থেকে কিছু খোয়া যায়নি, অর্থাৎ লুটের উদ্দেশ্যে খুন নয়। তাহলে খুন করা হলো কি কারণে? परिवार बहुत धार्मिक परिवार था, और ललित जी के लिए तो ये भी बताते हैं कि 5 साल ये मौन धारण पे भी रहे। अभी हमको ट्रांसफर हुआ है, अभी हम लोगों ने स्पॉट इंस्पेक्शन किया है, बाकी चीजें और जो लोकल पुलिस से डिस्कस किया है। इसके अंदर जो हैंडरिटन डॉक्यूमेंट मिले हैं वो उसी तरीके से वो इसी तरफ ही पॉइंट आउट करते हैं। খুনের মামলা রুজু করে তদন্ত চালাচ্ছে পুলিশ। চেষ্টা করছে ১১ জনের রহস্য মৃত্যুর কিনারা করতে। নিউজ 18 বাংলা। আমরা এই মুহূর্তে সরাসরি যাব নয়াদিল্লি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি शंकर आनंद। शंकर जी, आपसे जानना चाहेंगे, तहकीकात अभी किस मोड़ पे है? कोई खास सुराग हाथ में आई है क्या? देखिए, इन्वेस्टिगेशन तो चल ही रही है। दिल्ली पुलिस की क्राइम ब्रांच इस मामले की तफ्तीश कर रही है, लेकिन इस वक्त में मैं मौलाना आज़ाद अस्पताल में हूँ, जहाँ पर वो शव का यह पोस्टमार्टम कराया जा रहा है। अभी तकरीबन 10 मिनट के बाद जो बाकी 7 शव हैं उसका पोस्टमार्टम होगा। हालांकि इस मामले में कल जो है, कल 4 बॉडी का पोस्टमार्टम हो चुका है, और आज बाकी के 7 शव का पोस्टमार्टम आज होगा। पोस्टमार्टम होने के बाद उनके परिजन, जो राजस्थान से जो उनके परिजन आए हैं, वो शव को लेकर राजस्थान जाएंगे, और राजस्थान में उसका अंतिम संस्कार होगा। अगर पूरे मामले की अगर बात करें तो इस मामले में श्रेया एक नया मोड़ आ चुका है, और नया मोड़ ये है कि इस आत्महत्या होने की करने की जो मुख्य वजह है वो है धार्मिक अंधविश्वास। जिस तरह से घर में बाकायदा उसके रजिस्टर मिले, रजिस्टर से कई जानकारी मिली, और उस रजिस्टर में बाकायदा इस बात का जिक्र है कि किस तरह से आत्महत्या करना है, किस वक्त में करना है, और शुभ दिन का बाकायदा उसमें जिक्र है कि वीरवार या रविवार ये शुभ दिन है, उस दिन वो आत्महत्या करना है। जो फंदा जिससे लटकना है वो किस रंग का होना चाहिए, लाल, पीला, उन तमाम बातों का जिक्र है। घर में पूजा पाठ, हवन, इस बात की जिक्र है, और इस बात में यहाँ तक भी जिक्र है कि घर में जैसे एक बहुत काफ़ी बुजुर्ग लेडी है, उसको ज़मीन पर लेट जाना है, उसके बाद फिर ये उसके आत्महत्या की जिक्र किया गया है। तो पूरा का पूरा ये स्क्रिप्ट पहले से तैयार था, और उसके बाद इस पूरे परिवार ने पूरे आत्महत्या को अंजाम दिया गया है। लिहाजा इस मामले में दिल्ली पुलिस ने हत्या का मामला दर्ज करके इस मामले की इन्वेस्टिगेशन कर रही है। तो निश्चित तौर पे कहा जा सकता है एक बड़ा मामला है,
और इस मामले में आज जो पोस्टमार्टम जो होगा और पोस्टमार्टम का रिपोर्ट जो होगा वो काफ़ी इस इन्वेस्टिगेशन के डिटेल्स को आगे बढ़ाने में मदद करेगी। तो अभी फिलहाल पोस्टमार्टम की प्रक्रिया 10 से 15 मिनट के बाद स्टार्ट होगी और उसके बाद उसके परिजन जो है उस बॉडी को लेकर राजस्थान जाएंगे और वहां पे उसका अंतिम संस्कार की प्रक्रिया शुरू होगी। जी श्रेया। जी शुक्रिया शंकर जी। যুব বিশ্বকাপের জন্য যুব ভারতী ক্রীড়াঙ্গনের সংস্কার হয়েছে। বারাসাত স্টেডিয়ামকেও একই ধাঁচে গড়তে চায় রাজ্য। প্রশাসনিক বৈঠক থেকে রাজ্য ক্রীড়া ও যুব কল্যাণ দফতরকে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এখন শুধু স্টেডিয়ামের চেহারা বদলানোর অপেক্ষা। উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদ থেকে আইএফএ লিজ নেয় বারাসতের বিদ্যাসাগর স্টেডিয়ামের। ঝাঁ চকচকে করতে ঘাসের গালিচা সরিয়ে কৃত্রিম ঘাসে মাঠ ঢেকে দেয় আইএফএ। দমদম বিমানবন্দর থেকে মাত্র 11 কিলোমিটার দূরে এই স্টেডিয়াম। সবসময় ছোট বড় দলের খেলায় উপচে পড়ছে ফুটবল প্রেমীদের ভিড়, কিন্তু মাঠের উন্নয়ন তেমন ভাবে না হওয়ার অভিযোগ দীর্ঘদিনের। বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনটা আমাদের একটা বারাসতের প্রশাসনিক বৈঠকে বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তীর মুখ থেকে স্টেডিয়ামের বেহাল দশার কথা শোনেন মুখ্যমন্ত্রী। স্পোর্টস কমপ্লেক্স কাম স্টেডিয়ামটা ভালো করে করুন। বারাসাত স্টেডিয়ামটা একদম কলকাতার সামনে এবং এটা ডেভেলপ করা উচিত। এটা আপনারা স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে করে দিন। তারপরে শুরু হয়েছে কাজ। বারাসত স্টেডিয়াম কমিটির সদস্য তথা পুরো প্রধান সুনীল মুখোপাধ্যায় জানিয়েছেন একাধিক পরিকল্পনার কথা। বারাসত স্টেডিয়াম সাজাচ্ছে রাজ্য। অ্যাস্ট্রোটার্ফ বা কৃত্রিম ঘাস সরিয়ে প্রাকৃতিক ঘাস, আধুনিক ড্রেসিং রুম, মহিলা খেলোয়াড়দের জন্য আলাদা সুইমিং পুল, গ্যালারি সংস্কার এবং আসন বৃদ্ধি, স্টেডিয়ামে জিমনেশিয়ামের ব্যবস্থা, স্টেডিয়ামের প্রবেশ পথের সংখ্যা বৃদ্ধি, পার্কিং এর আধুনিকীকরণ, স্টেডিয়ামের নিকাশি ব্যবস্থার উন্নয়ন, উন্নত শৌচাগার এবং পানীয় জল, আধুনিক প্রেস বক্স। মাঠটা অসাধারণ মাঠ, কিন্তু এটাকে যদি একটু সুন্দর করে সাজানো যায় তাহলে আমার মনে হয় এটা ভালো, কলকাতার কাছাকাছি সবচেয়ে ভালো মাঠ এটা তৈরি হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে খেলোয়াড় এবং ক্রীড়া প্রেমী সকলেই উচ্ছ্বসিত। এত ভালো একটা স্টেডিয়াম এখানে যদি এমন ভাবে তৈরি হয়, ডেফিনেটলি পরের জেনারেশন বা আমাদের জেনারেশন আরো ভালো কিছু আশা করবে ফুটবলের দিক থেকে। এবং সাধুবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী যে পদক্ষেপ গ্রহণ করেছেন তার এই পদক্ষেপ গ্রহণ করার জন্য। বারাসত শহরে নেই ভালো মানের হোটেল। টুর্নামেন্টের সময় খেলোয়াড়দের থাকার জায়গা না পাওয়ার সমস্যা হয়, তাই স্টেডিয়ামের উন্নয়নের সঙ্গে এই সমস্যার সমাধান নিয়েও ভাবা হচ্ছে। বারাসত থেকে ক্যামেরায় জিয়াউল আলমের সঙ্গে রাজস্বী রায়, নিউজ 18 বাংলা।